গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। অবশেষে ঘুরে গেল রাজনীতির চাকা। গণভোট জয়ী মানে জামায়াত জয়ী। শেষ মুহূর্তে একই বললেন ডক্টর ইউনূস। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটে গেছে যা অনেকের কাছে এখনও পরিষ্কার নয়, কিন্তু যারা রাজনীতির গভীরে যেতে পারে তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ার অর্থ আসলে জামায়াত এবং তাদের জোটের রাজনৈতিক বিজয়। এবং এই বিষয়টি সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ঠিক আগে মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের পরে যে মন্তব্য করেছেন তা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় যে তিনি পুরোপুরি বুঝে গেছেন যে গণভোট জয়ী মানে জামায়াত জয়ী, এবং এই বিষয়টি নিয়ে তার মনে গভীর উদ্বেগ এবং হতাশা কাজ করছে। গণভোট অনুষ্ঠিত হয়েছে 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এবং তার ঠিক 2 দিন আগে 10ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ডক্টর ইউনূস টেলিভিশনে সরাসরি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন, যেখানে তিনি অত্যন্ত আবেগপ্রবণভাবে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেয়। তার ভাষণের ভাষা এবং আবেগ দেখে মনে হচ্ছিল যে তিনি খুবই মরিয়া হয়ে পড়েছেন এবং যে কোনো মূল্যে জুলাই সনদ পাশ করাতে চান। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি আরও গভীর বিশ্লেষণ করব। তার আগে অনুরোধ করব, প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। চলুন দেখি তার এই মরিয়া প্রচেষ্টার পেছনে আসল কারণ কি ছিল, সেটা এখন ধীরে ধীরে সবার কাছে পরিষ্কার হচ্ছে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছিলেন যে জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সনদ যদি পাশ না হয় তাহলে দেশে আবার অগণতান্ত্রিক শাসন ফিরে আসবে এবং জনগণের অধিকার খর্ব হবে। তিনি বলেছিলেন যে এই সনদে যে সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছে তা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে কোনো একনায়কত্ব প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে যে জিনিসটি লক্ষণীয় ছিল তা হলো তিনি বারবার বলছিলেন যে যদি না ভোট জেতে তাহলে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এবং জুলাই বিপ্লবের চেতনা ধ্বংস হয়ে যাবে। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন না ভোট জয়ী হওয়া মানেই দেশের জন্য মহাবিপদ এবং হ্যাঁ ভোট জয়ী হওয়া মানেই দেশ রক্ষা পাওয়া। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূস খুব ভালোভাবেই জানতেন যে জুলাই সনদে যে বিধানগুলো রয়েছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, এই সবগুলো বিধান আসলে জামাত এবং তাদের জোটের জন্য অত্যন্ত সুবিধাজনক, এবং এই সনদ পাশ হলে জামাতের রাজনৈতিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা, বিশেষ করে এনসিপির নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ, দীর্ঘদিন ধরে জুলাই সনদ প্রণয়নের কাজে জড়িত ছিলেন এবং তারা এই সনদের প্রতিটি ধারা সযত্নে তৈরি করেছিলেন। তারা মনে করেছিলেন যে এই সনদের মাধ্যমে তারা এমন একটি সাংবিধানিক কাঠামো তৈরি করতে পারবে যেখানে ঐতিহ্যবাহী বড় দল যেমন বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষমতা সীমিত হবে এবং নতুন শক্তি হিসেবে এনসিপি এবং তাদের সহযোগীরা উঠে আসবে। কিন্তু তারা একটি বিষয় হিসেবে ধরতে পারেনি, এবং সেটি হলো জামায়াত এই খেলায় অনেক বেশি দক্ষ এবং তারা জুলাই সনদের বিধানগুলো তাদের স্বার্থে কাজে লাগাতে পারবে। জামায়াতের রাজনৈতিক নেতৃত্ব, বিশেষভাবে আমির ডক্টর শফিকুর রহমান, খুব দ্রুত বুঝে গিয়েছিলেন যে জুলাই সনদ আসলে তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ, এবং তারা কৌশলগতভাবে এই সনদের পক্ষে অবস্থান নিয়েছিলেন। অন্যদিকে বিএনপি তাদের অদূরদর্শিতার কারণে এই সনদের বিরোধিতা করেছিল এবং তাদের সমর্থকদের না ভোট দিতে বলেছিল। এই পরিস্থিতিতে যখন গণভোট অনুষ্ঠিত হলো এবং জামায়াতের সমর্থকরা সংগঠিতভাবে হ্যাঁ ভোট দিল এবং বিএনপির সমর্থকরা না ভোট দিল, তখন ফলাফল এলো 68% হ্যাঁ এবং মাত্র 31% না। এই ফলাফল দেখে ডক্টর ইউনূস প্রথমে হয়তো খুশি হয়েছিলেন যে তার প্রিয় জুলাই সনদ পাশ হয়ে গেছে, কিন্তু খুব দ্রুতই তিনি বুঝতে পারলেন যে এই বিজয় আসলে তার বিজয় নয়, বরং এটি জামায়াতের বিজয়। নির্বাচনের পরের দিন 13 ফেব্রুয়ারি শুক্রবার ডক্টর ইউনূস একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন, যেখানে তিনি গণভোটে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়েছেন এবং বলেছেন যে জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তার বিবৃতির ভাষা এবং শব্দচয়ন দেখে মনে হচ্ছিল যে তিনি খুব একটা খুশি নন, বরং কিছুটা উদ্বিগ্ন এবং চিন্তিত। তিনি তার বিবৃতিতে বলেছেন যে এখন সবার উচিত এই সনদ বাস্তবায়নের জন্য একসাথে কাজ করা এবং দেশের উন্নয়নে মনোযোগ দেওয়া।
কিন্তু যারা তার কাছের মানুষ এবং যারা তার সাথে নিয়মিত কাজ করে তারা জানিয়েছে যে ডক্টর ইউনূস নির্বাচনের ফলাফল দেখার পর খুবই হতাশ এবং বিমর্ষ হয়ে পড়েছেন। তিনি বুঝতে পেরেছেন যে জুলাই সনদ যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ হবে না, বরং এই সনদ এখন জামায়াতের হাতে একটি শক্তিশালী হাতিয়ার হয়ে উঠবে। ডক্টর ইউনূসের হতাশার কারণ বুঝতে হলে আমাদের দেখতে হবে জুলাই সনদ কিভাবে জামায়াতকে শক্তিশালী করবে। প্রথমত, জুলাই সনদে যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান রয়েছে তাতে একটি উচ্চ কক্ষ থাকবে, যেখানে পেশাজীবী সংগঠন এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা থাকবে। জামায়াত গত কয়েক দশক ধরে সারা দেশে বিভিন্ন পেশাজীবী সংগঠনের শক্তিশালী উপস্থিতি তৈরি করেছে এবং এই উচ্চ কক্ষে তাদের প্রভাব থাকবে, যা তাদের আইন প্রণয়ন এবং সরকারের সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ দেবে। দ্বিতীয়ত, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় জামায়াত যে ভোট পাবে এক ভিত্তিতে তারা সংসদে আসন পাবে এবং এটি তাদের শক্তি বৃদ্ধি করবে। তৃতীয়ত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে, যা জামায়াতের জন্য অত্যন্ত সুবিধাজনক, কারণ তারা সমান সুযোগ পাবে। চতুর্থত, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হলে জামায়াত সেখানে তাদের তৃণমূল সংগঠনের শক্তি কাজে লাগাতে পারবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি তা হলো সংসদের স্পিকার পদ এখন জামায়াত জোটের হাতে আসার সম্ভাবনা রয়েছে, যা তাদের সংসদে অপরিসীম ক্ষমতা দেবে। এই সমস্ত বিষয় বিবেচনা করলে স্পষ্ট হয়ে যায় যে জুলাই সনদ পাশ হওয়ার অর্থ হল জামায়াত এখন বাংলাদেশের রাজনীতিতে একটি অত্যন্ত শক্তিশালী এবং প্রভাবশালী শক্তি হয়ে উঠবে। ডক্টর ইউনূস এবং এনসিপির নেতৃত্ব যখন জুলাই সনদ তৈরি করছিল তখন তারা মনে করেছিল যে এই সনদের মাধ্যমে তারা একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করতে পারবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ডক্টর ইউনূস এবং এনসিপির এই ভুল তাদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য ক্ষতিকর হতে পারে। একজন বিশ্লেষক বলেন যে ডক্টর ইউনূস একজন অত্যন্ত সফল অর্থনীতিবিদ এবং সমাজ সংস্কারক, কিন্তু তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ নন এবং রাজনীতির জটিলতা এবং কৌশল তিনি পুরোপুরি বোঝেন না। তিনি মনে করেছিলেন যে একটি ভালো সংবিধান তৈরি করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো রাজনীতিতে সাংগঠনিক শক্তি এবং তৃণমূল পর্যায়ের উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং জামায়াত এই ক্ষেত্রে অনেক এগিয়ে। আরেকজন বিশ্লেষক মন্তব্য করেন যে এনসিপির তরুণ নেতারা খুব উৎসাহী এবং আদর্শবাদী, কিন্তু তারা রাজনীতির বাস্তবতা সম্পর্কে অবগত নন এবং তারা ভেবেছিল যে সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা দিয়ে রাজনীতিতে সফল হওয়া যায়, কিন্তু বাস্তবে সংগঠন এবং তৃণমূল কাজ ছাড়া রাজনীতিতে টিকে থাকা যায় না এবং জামায়াত এই বিষয়ে মাস্টার। তৃতীয় একজন বিশ্লেষক বলেন যে জুলাই সনদ এখন একটি বাস্তবতা হয়ে গেছে এবং এটি পরিবর্তন করা খুব কঠিন হবে এবং আগামী কয়েক বছর এই সনদের আওতায় রাজনীতি পরিচালিত হবে এবং এই সময়ে জামায়াত তাদের অবস্থান আরও সুদৃঢ় করবে এবং ডক্টর ইউনূস এবং এনসিপি পিছিয়ে পড়বে। সোশ্যাল মিডিয়ায় এই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং অনেকে মজা করে বলছে যে ডক্টর ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন এবং তিনি জামায়াতকে সাহায্য করার জন্য জুলাই সনদ তৈরি করেছেন। জামায়াতের সমর্থকরা খুশি হয়ে বলছে যে আল্লাহর ইচ্ছায় সবকিছু তাদের পক্ষে গেছে এবং যারা তাদের ক্ষতি করতে চেয়েছিল তারাই নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপির সমর্থকরা কিছুটা হতাশ এবং তারা বলছে যে তাদের নেতৃত্ব একটি ভুল সিদ্ধান্ত নিয়েছে এবং তারা জামায়াতের শক্তি কম মূল্যায়ন করেছে। বিএনপির সমর্থকরা বলছে যে তারা তো আগে থেকেই জুলাই সনদের বিরোধিতা করেছিল এবং তারা বুঝেছিল যে এই সনদ দেশের জন্য ভালো না এবং এখন তাদের কথা সত্য প্রমাণিত হচ্ছে। সাধারণ মানুষ যারা কোনো দলের সাথে সরাসরি সম্পর্কিত নয় তারা বিষয়টি নিয়ে বিভ্রান্ত এবং তারা বুঝতে পারছে না যে আসলে কি হচ্ছে এবং কার লাভ হচ্ছে, কিন্তু ধীরে ধীরে তারাও বুঝতে শুরু করছে যে গণভোট জয়ী হওয়ার অর্থ আসলে জামায়াতের শক্তি বৃদ্ধি এবং এটি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন বাস্তবতা তৈরি করেছে। ডক্টর ইউনূস এখন যে পরিস্থিতির মুখোমুখি তা থেকে বের হওয়ার কোনো সহজ উপায় নেই। তিনি নিজেই জুলাই সনদের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং এখন এই সনদ পাশ হয়ে গেছে, তাই তিনি এখন বলতে পারবেন না যে এটি ভুল ছিল। তাকে এখন এই সনদ বাস্তবায়নে সহযোগিতা করতে হবে এবং দেখতে হবে যে কিভাবে জামায়াত এই সনদ ব্যবহার করে তাদের শক্তি বৃদ্ধি করে। তিনি হয়তো ভেতরে ভেতরে খুব হতাশ এবং রাগান্বিত, কিন্তু তিনি প্রকাশ্যে তা দেখাতে পারবেন না, কারণ এতে তার নিজের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে। তার একমাত্র আশা হতে পারে যে হয়তো আগামী কয়েক বছরে পরিস্থিতি পরিবর্তন হবে এবং এনসিপি তাদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে পারবে এবং জামায়াতের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, কিন্তু এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং এর মধ্যে জামায়াত তাদের অবস্থান আরও সুদৃঢ় করে ফেলবে। প্রিয় দর্শক, বিস্তারিত ঘটনাকে কেন্দ্র করে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে জানতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি। সর্বদা সত্য প্রকাশে অবিচল। আল্লাহ হাফেজ।